ক্লাসে পড়েছেন প্রাইমারি কনসলিডেশন, সেকেন্ডারি কনসলিডেশন, ঠিক আছে? তো ইমিডিয়েট সেটেলমেন্ট করেছিল, যেটা হচ্ছে সাথে সাথে সয়েলের ভলিউম চেঞ্জ হয়ে যায়। আর প্রাইমারি সেটেলমেন্ট হচ্ছে গিয়ে সয়েলের পোর প্রেশারটা কমে যাওয়া, মানে ওয়াটার বেরিয়ে যাওয়া। আর সেকেন্ডারি সেটেলমেন্ট কোনটা ছিল? সেকেন্ডারি সেটেলমেন্ট ছিল সয়েলের ভলিউম গুলো, যে পার্টিকেল গুলো যে রিসেটেলমেন্ট হয়, অর্থাৎ এগুলো হচ্ছে কি যে অ্যাডজাস্ট হওয়া, প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট বলে এটাকে, ব্যালেন্স অবস্থা আসতে যাওয়া, সেটা হচ্ছে গিয়ে ওই সেকেন্ডারি কনসলিডেশন। তো এরপর পড়েছিলাম নর্মালি কনসলিডেশন সয়েল আর ওভার কনসলিডেশন সয়েল। নর্মালি কনসলিডেশন সয়েল ছিল সয়েল একটা সার্টেন ডেপথে, যে এখানে যে পরিমাণ সয়েলটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে প্রেসারে থাকে, সেটা স্ট্রাকচার বিল্ড আপ করার আগে যে প্রেসারে থাকে সেটার থেকে যদি স্ট্রাকচার বিল্ড করার পর পরের যে প্রেসারটা আসে সেটার থেকে যদি বেশি না হয়, অর্থাৎ স্ট্রাকচার বিল্ড আপ করার পরে যে প্রেসারটা আসবে সেটার ফলে এখানে যে অতিরিক্ত যে লোডটা আসবে সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে নরমালি কনসলিডেটেড। আর ওভার কনসলিডেশন বা ওভার কনসলিডেশন কোনটা ছিল? ওভার কনসলিডেশন হচ্ছে গিয়ে, অর্থাৎ এই সার্টেন ডেপথের সয়েল আমরা আগেই কি করে এমন লোডে প্রেসারে ছিল যে স্ট্রাকচার বিল্ড আপ করার পরেও এই লোডটা অতিরিক্ত হতে পারলো না, তখন হচ্ছে কি এটা ওভার কনসলিডেশন সয়েল। এগুলো পড়েছিলাম। আর হচ্ছে কি ওভার কনসলিডেশন রেশিও পড়েছিলাম, ঠিক আছে? ওভার কনসলিডেশন রেশিও পড়েছিলাম আজকের ক্লাস। এরপরে এরপরে পড়েছিলাম মনে হয় এতটুকুই। ও, এরপরে পড়েছিলাম ক্লে সয়েল আর সয়েলের মধ্যে, স্যান্ডি সয়েলের মধ্যে কোনটা বেশি কনসলিডেটেড। ভয়েড রেশিওর উপর ডিপেন্ড করে ক্লে সয়েল বলতেছিল কি ক্লে সয়েলে ভয়েড বেশি, যদিও কিন্তু হচ্ছে কি কি এই সয়েলের কোহেশন অনেক বেশি থাকে, অর্থাৎ এগুলোর মধ্যে সংসক্তির প্রবণতা অনেক বেশি থাকার কারণে, মাটির পার্টিকেল গুলোর কারণে এটার কনসলিডেশন অনেক বেশি ধীরে হয় স্যান্ডি সয়েলের তুলনায়, ঠিক আছে? আজকে দেখবো ইফেক্টিভ পারছে ভয়েড রেশিও কার্ভ, একটা ভয়েড রেশিও কার্ভ, ওভার কনসলিডেশন আর নরমাল কনসলিডেশনের কার্ভ, ই ভার্সেস সিগমা কার্ভ, প্রেসার ভার্সেস ভয়েড রেশিও কার্ভ। প্রেসার বাড়লে ভয়েড রেশিও কমে। এটার এটা নরমাল কনসলিডেশনের জন্য হচ্ছে এরকম, আর ওভার কনসলিডেশনের জন্য হচ্ছে এরকম। তো নরমালি কনসলিডেটেড আর ওভার কনসলিডেটেড জন্য যে কার্ভ গুলার যে স্লপ, সেটাকে বলতেছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বের করবো এই দুইটা কার্ভের স্লপ থেকে। তো দুইটা কার্ভের স্লপ বের করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে এই দুইটা কার্ভের যে কোনো একটা পয়েন্ট নিব, যে কোনো দুইটা পয়েন্ট নিব। এই যে দুইটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এই দুইটা পয়েন্টের এই এক্স এক্সিসে একটা লম্ব টানবো, ওয়াই এক্সিসে একটা লম্ব টানবো, দুইটা পয়েন্টে। তো এখানে একটা পাওয়া যাবে ই ওয়ান, একটা পাওয়া যাবে ই টু, নিচে একটা সিগমা ওয়ান আর একটা সিগমা টু। তো স্লপটা বের করতে হয় কিভাবে? স্লপ বের করার উপায় হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস এর পয়েন্ট গুলো পার্থক্য, মানে ই টু মাইনাস ই ওয়ান, আর এক্স এক্সিস এর পয়েন্ট গুলো পার্থক্য, সিগমা টু মাইনাস সিগমা ওয়ান। তো এই স্লপটা বের করা হয় কেন? এই স্লপটা বের করা হয় কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি অর্থাৎ সিগমা ভি বের করার জন্য। সিগমা ভি মানে হচ্ছে গিয়ে ই টু মাইনাস ই ওয়ান ডিভাইড বাই সিগমা টু মাইনাস সিগমা ওয়ান। তো ই টু যেহেতু ই ওয়ান এর থেকে বড়, মাইনাস হবে, এটা মাইনাস আসবে, এটা মাইনাস আসলে সমস্যা নেই। এটা করে দিয়ে এই পরমাণু চিহ্ন দিলে, অ্যাবসলিউট ভ্যালু নিলে এটা আবার প্লাস হয়ে বেরোবে, পরমাণুর মধ্যে রাখবে। স্যার স্যার আপনার এই লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। পিডিএফ করে দিছি তো, হ্যালো, পিডিএফ করে দিছি তো। আপনি কম মোবাইল স্ক্রিনটা জুম করেন, বড় করেন, তাহলে বোঝা যাবে। আমি এমনি কিন্তু মোসা মোসা বোঝা যাচ্ছে, মোসা মোসা। না না, জুমটা বড় করলে বোঝা যাচ্ছে। দেশের বাইরের জন্য ছিল, দেশের বাইরের জন্য তো এখন সব দেশে বন্ধ, সৌদি আরব না। আচ্ছা, ওকে ওকে। এখন এমন একটা পরিস্থিতি করোনা, সিগমা ভি বের করতে হয়, স্লপ বের করে সিগমা বিটা বের করতে হয়। দ্য স্লপ অফ এনসিএস কার্ভ ইজ কল্ড সিগমা ভি। এই যে এনসিএস কার্ভ মানে হচ্ছে এটা, এনসিএস হচ্ছে গিয়ে, তাহলে সিগমা ভি এটা কনস্ট্যান্ট না, এনসিএস কার্ভের জন্য ওসিএস কার্ভের জন্য কনস্ট্যান্ট না। বলতেছে কি সিগমা ভি কনস্ট্যান্ট না, ইট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং সিগমা টু এন্ড সিগমা ওয়ান। সিগমা টু এবং সিগমা ওয়ান এর ভ্যালু বাড়ার সাথে সাথে এটার স্লপেরও পরিবর্তন হয়। স্লপ স্বাভাবিকভাবে পরিবর্তন হয়, কারণ এগুলো কার্ভেচার ওয়ালা কার্ভ, সো এগুলো স্লপ চেঞ্জ হবে। আমরা পরবর্তী এই যে এখানে আবার ওসিএস এর ক্ষেত্রে দেখবো
increases with sigma 2 and sigma 1 এখানে ইনক্রিজ হয় আর উপরটাতে ছিল ডিক্রিজ। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা কার্ভ দেখবো পরের পেজে, সেটাতে কার্ভটা যখন স্ট্রেট লাইন থাকবে তখন হচ্ছে কি সবগুলা চেঞ্জ হয় না। এখানে দেখেন ইউনিটটা দেখি আবার, ইউনিট হচ্ছে কি কোএফিসিয়েন্ট কম্প্রেসিবিলিটি ইউনিট হচ্ছে কি উপরে এই E2 - E1 কি E2 - সিগমা বি এর যে ইকুয়েশন দেখছিলাম আমরা একটু আগে, সিগমা বি ডেল্টা ই ডিভাইড বাই ডেল্টা সিগমা। ডেল্টা ই হচ্ছে ভয়েড রেশিও কোনো ইউনিট নাই। আর হচ্ছে কি এখানে ডেল্টা ই এর যে ইউনিট সেটা হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো এটাকে উল্টাই দিলে, কারণ এখানে 1 বাই তখন উপরে হবে 1, নিচে হচ্ছে কি কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো হবে কি মিটার স্কয়ার প্লাস কিলোনিউটন, মিটার স্কয়ার প্লাস কিলোনিউটন হচ্ছে কি সিগমা বি এর ইউনিট। আচ্ছা, পরের পেজে যাই। পরের পেজ কোনটা? ভয়েড রেশিও ভার্সেস এই যে এটা ভয়েড রেশিও ভার্সেস লগ সিগমা গ্রাফ। অর্থাৎ আগের কার্ভে দেখছিলাম ভয়েড রেশিও ভার্সেস সিগমা, এখন হচ্ছে কি লগ নিয়ে সিগমার প্রেসারের লগারিদম করলে আমরা হচ্ছে কি এটা স্ট্রেট লাইন চলে আসবে দুইটা কার্ভের ক্ষেত্রে। তো এখান থেকে যে স্লপটা নেওয়া হয় সেটা নেওয়া হয় কম্প্রেশন ইনডেক্স বের করার জন্য। কম্প্রেশন ইনডেক্স বের করার জন্য যে এখানে বলতেছে কি স্লপ অফ ভয়েড রেশিও ভার্সেস লগ অফ ইফেক্টিভ স্ট্রেস কার্ভ। ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে সিগমা আর এটা লগ অফ লগ সিগমা is called compression index. The slope is taken graph from normally considered soil. Compression index বের করা হয় normally considered যে স্লপ সেটা থেকে। এটা দুইটা পয়েন্ট নেওয়া হয়, একটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে এই জায়গায়, দুইটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আর একটা পয়েন্ট। তো দুইটা থেকে কি নেওয়া হবে, দুইটারই দুইটা পয়েন্টে দুই দিকে লম্ব টেনে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দুইটা করে পয়েন্ট নিতে হবে। সো সিসি হচ্ছে কি কম্প্রেশন ইনডেক্স, আমরা স্লপটা বের করি আর কি। সিসি মানে হচ্ছে স্লপ বের করা, এখানেও সেম স্লপ বের করা। তো উপরের পার্থক্য নিজের উপরের ওয়াই এক্সিস এর পার্থক্য ডিভাইড বাই এক্স এক্সিস এর পার্থক্য, log 2 - log 1, log sigma 2 - log 1। আর হচ্ছে উপরে হচ্ছে কি ওই যে E2 - E1 কে আমি ডাইরেক্টলি ডেল্টা ই দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। এখানে পরের লাইনে এসে লগারিদমের সূত্র অনুযায়ী এই মাঝখানে ডিভিশন থাকলে বিয়োগ চিহ্ন থাকলে এটা ডিভিশন আকারে লেখা যায়। এর পরের লাইনে কি করছি, এখানে এসে এর পরের লাইনে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কি log sigma 1 প্লাস আর এর সাথে যদি আমরা ডেল্টা সিগমা যোগ করি সেটা হচ্ছে log 2। অর্থাৎ log 2 আর log sigma 1 এর যে ব্যবধান সেটা হচ্ছে মনে করি যে ডেল্টা সিগমা, ঠিক আছে। সো এই log sigma 2 কে আমরা এখন sigma 1 প্লাস ডেল্টা দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। তো sigma 2 1 প্লাস ডেল্টা দ্বারা রিপ্লেস করার পর এটা ফর্মটা এরকম দাঁড়ায়। স্যার আমরা এই পয়েন্টগুলো কিসের ভিত্তিতে নিব স্যার? ওই পয়েন্টগুলো স্যার কিসের ভিত্তিতে আমরা নির্ধারণ করব? আপনি পয়েন্ট যে কোনো দুইটা পয়েন্ট নেবেন। আচ্ছা এরকম আচ্ছা কার্ভ আঁকার পর কথা হচ্ছে কি এখানে একটা পয়েন্ট নেবেন, এখানে একটা পয়েন্ট আচ্ছা নেবেন, আচ্ছা একদিকে টানবেন এদিকে টানবেন, এদিকে আচ্ছা আচ্ছা এটা হবে ধরেন E1, এটা হবে, ঠিক আছে। জি স্যার, এটা হচ্ছে log sigma 2, ঠিক আছে। জি স্যার, এটা হচ্ছে কি সরি উল্টো হয়ে গেছে, এটা E1 হলে এটা হবে log sigma 1, এটা হবে E2, আর এটা হচ্ছে log sigma 2, বা উপরেরটা E1 হলে নিচেরটা E2, ঠিক আছে, ভাইস ভার্সা। তো এটার যে পার্থক্য সেটা স্লপ নেওয়া হয়, স্লপ নেওয়া হয় সাধারণত মনে করেন যে কোনো কার্ভের স্লপ নিতে হলে মনে করেন এই একটা কার্ভের স্লপ নেবেন আপনি, কিভাবে স্লপটা বের করবেন, এখানে একটা পয়েন্ট নেবেন, যে কোনো একটা পয়েন্ট, কার্ভটা আঁকা হয়তো যে পয়েন্ট দিয়ে, পয়েন্ট নেওয়ার সময় এই যে ধরুন এই দুইটা পয়েন্ট, এটা স্লপ কিভাবে বের করবেন, এই যে এই দুইটা পয়েন্টের লম্ব টেনে এদিকের পয়েন্টটা ভ্যালুটা নেবেন, এদিকে ভ্যালু নিয়ে এগুলো যে ওয়াই এক্সিস এর পার্থক্য, মনে করেন ওয়াই এক্সিস এর পার্থক্য y2 - y1 ডিভাইড বাই x2 - x1, এটা হচ্ছে এটা স্লপ বের করার সূত্র, ঠিক আছে। জি এটা স্যার, হচ্ছে স্লপ বের করার ফর্মুলা। আর এখানে তো ওয়াই এক্সিস এর ভ্যালুগুলো পার্থক্য হচ্ছে কি E2 আর E1, আর x এক্সিস এর ভ্যালুগুলো পার্থক্য হচ্ছে log sigma 2 আর log sigma 1, আর স্লপকে আমরা রিপ্লেস করতেছি সিসি দ্বারা। ইন্ডেক্স নেওয়া হয় এভাবে আর কি, কম্প্রেশন ইন্ডেক্স নেওয়া হয় এভাবে। জি স্যার, সোয়েল ইন্ডেক্স হচ্ছে ওভার কনসলিডেটেড স্লপের জন্য, সোয়েল ইন্ডেক্স হচ্ছে ওভার কনসলিডেটেড স্লপের জন্য। এটা ছিল ওভার কনসলিডেটেড মেবি এরকম হবে, ঠিক আছে। যাই হোক, তো এটা আমি গ্রাফ দেখেন এখানে জাস্ট শুধু এখানে একটা রিলেশন দেওয়া আছে, এই ছবিটা উঠে না ভালো মতো, এখানে দেওয়া আছে কি সোয়েল ইন্ডেক্স হচ্ছে সিএস হচ্ছে কি 1/5 থেকে সিসি এর 1/5 থেকে 1/10 পর্যন্ত, অর্থাৎ সিসি কে
1/5 আর 1/10 এর মধ্যে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেটা সিএস পাওয়া যায়। মনে করুন 1/6 দ্বারা গুণ করলে সেটা সিএস পাওয়া যায়। ঠিক আছে, সিসি বের করার পর সিএস বের করা যায় এভাবে। এরপরের পেজে যাই, এম্পিরিক্যাল ফর্মুলা একটা আছে, এটা দেখাচ্ছি আমি। তো অ্যাভেলেবল যদি ভয়েড রেশিও যে ই আর হচ্ছে কি প্রেসার, যে কোনো একটা যদি প্রেজেন্ট এপসিলন থাকে তাহলে আমরা হচ্ছে কি ওই সূত্র ওই স্লপ বের করে করতে পারবো না। তখন হচ্ছে কি একটা এম্পিরিক্যাল ফর্মুলা লিকুইড করা হয়েছে, যেটা হচ্ছে আমরা সরাসরি সয়েলের লিকুইড লিমিট জানা থাকলে বের করতে পারি। আনডিস্টার্ব স্যাম্পলের ক্ষেত্রে সয়েল মাটি নিচে থেকে তুলে এনে আনডিস্টার্ব স্যাম্পল হতে হবে, অর্থাৎ কোনো প্রকার লোড এটার উপর অ্যাপ্লাই করা হয়নি, কোনো টেস্ট করা হয়নি, সেই অবস্থায় এটার যে লিকুইড লিমিট সেটা বের করে নিয়ে এই ফর্মুলাতে বসালে সয়েলের কম্প্রেশন ইন্ডেক্সটা বের হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে কি তারজাগির একটা ইকুয়েশন দেখবো আমরা, তারজাগি ইকুয়েশন। এখানে তারজাগি ইকুয়েশনটা, তারজাগি যে ইকুয়েশনটা আছে সেটা দিয়েছে টাইম রেট অফ কনসলিডেশন, অর্থাৎ টাইম সময়ের সাথে যে কনসলিডেশনের হার, অর্থাৎ আমরা যে লোড অ্যাপ্লাই করে যে সয়েলটাকে যে কনসলিডেট করব প্রেসার দিয়ে, সেটা হচ্ছে কি টাইমের সাথে কিভাবে রেসপেক্টে কিভাবে হচ্ছে সেটা হচ্ছে কি এই ফর্মুলা দিয়ে বোঝা যায় আর কি। তো এটা ডেরিভেটিভ ফর্মুলা, ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে টি এর ভ্যালু হবে নিচে, আর উপরে হবে কিসের ভ্যালু, উপরে হবে কনসলিডেশন ডেল্টা ইউ এর ভ্যালু। ঠিক আছে, আর হচ্ছে কি এখানে যে সিবি যেটা আছে, সিবি যেটা আছে এটাকে মাল্টিপ্লাই করতে হবে ডেল্টা ইউ স্কয়ার বিয়োগ ডেল্টা জেড স্কয়ার, অর্থাৎ কনসলিডেশনের ফলে 10,000 করলে এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যায়, সেটা বিভিন্ন দিক দিয়ে বের হতে পারে। মনে করেন জেড ডিরেকশনে, যে কোনো একটা ডিরেকশনে কি পরিমাণ ওয়াটার বের হচ্ছে সেটার রেসপেক্টিভ যে কনসলিডেশন হচ্ছে সেটাকে এই ফর্মুলা দ্বারা টাইম রেট অফ কনসলিডেশন দ্বারা বোঝা যায় আর কি। এখানে দেওয়া আছে ডেল্টা ইউ ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ উইথ পোর ওয়াটার প্রেসার। ঠিক আছে, আর সিবি কি দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। সিবি কে এই ফর্মুলা দ্বারা বের করতে হবে, এটা ম্যাথে আসে, ইম্পর্টেন্ট। কে কি এখানে কে হচ্ছে পারমিয়াবিলিটি, সিবি ইজ ইকুয়াল টু কে ডিভাইড বাই লগ গামা ইনটু এমভি। গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, পারমিয়াবিলিটি আর মডুলাস অফ ভলিউম চেঞ্জ, এমভি হচ্ছে মডুলাস অফ ভলিউম চেঞ্জ। পারমিয়াবিলিটি তো সবাই জানে, মানে সয়েল থেকে ওয়াটার বের হয়ে যাওয়ার যে হার সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। মডুলাস অফ ভলিউম চেঞ্জ এমভি এটা কি জিনিস, এটা হচ্ছে যখন হচ্ছে লোড অ্যাপ্লাই করা হয়, লোডের সাপেক্ষে সয়েলের ভলিউম চেঞ্জ হয়। সো লোডের সাপেক্ষে ভলিউম চেঞ্জ, তার মানে নিচে হবে লোড বা প্রেসার ডেল্টা ই, আর উপর হচ্ছে ভলিউম চেঞ্জ। ভলিউম চেঞ্জ মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভলিউমের রেসপেক্টে যে পরিমাণ ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা ডেল্টা ভি ডিভাইডেড ভি। আর ভলিউম চেঞ্জ যেহেতু হবে সেটা হবে একটা নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে থেকে, তো মানে হচ্ছে কি ওটা একটা নেগেটিভ হিসেবে সিগনিফাই করা হয়, তার মানে এখানে মাইনাস আসবে সামনে একটা। আর এমবি হচ্ছে গিয়ে ভলিউম মডুলাস অফ ভলিউম চেঞ্জ, এই ফর্মুলা হচ্ছে গিয়ে মডুলাস অফ ভলিউম চেঞ্জ এর ফর্মুলা। এই যে 1 নাম্বারটা দেখেছি এরকম। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মনে করেন একটা সলিড যদি ইয়া হয় কি ফেজ ডায়াগ্রাম হয়, তাহলে এখানে সয়েলের যে ইনিশিয়াল হাইট মনে করেন এইচ, এটাকে লোড অ্যাপ্লাই করার ফলে এটাতে মনে করেন এই হাইটটা ডেল্টা এইচ পরিমাণ কমে গেল। ডেল্টা এইচ পরিমাণ কমে যাওয়ার ফলে এখানে যে হাইটটা হবে সেটা মনে করেন H2, তাহলে ইনিশিয়াল হাইট যদি H1 হয় আর ফাইনাল হাইট যদি H2 হয় তাহলে ডেল্টা এইচ হবে H1 মাইনাস H2। তো এখানে যে মাঝখানে যেটা আছে ডেল ভি ডিভাইড বাই ভি আর হচ্ছে ডেল এস ডিভাইড বাই এইচ। ডেল এস ডিভাইড বাই এইচ মানে হচ্ছে কি সয়েলের হাইটের পরিবর্তন, অর্থাৎ ইনিশিয়াল হাইটের সাপেক্ষে যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি ডেল এস ডিভাইড বাই এইচ। এই ডেল এস ডিভাইড বাই এইচটাকে রিপ্লেস করতেছে ভলিউমের রেসপেক্টে, অর্থাৎ এখানে এরিয়াটা চেঞ্জ থাকে, এর সাথে উপরের দিকে উপরে নিচে, এইচ এর সাথে উপরে নিচে এরিয়া দেওয়া মাল্টিপ্লাই করলে পরে আমরা ভলিউমটা পাই আর কি। তো ডেল ভি ডিভাইড বাই ভি মানে হচ্ছে গিয়ে ডেল এস ডিভাইড বাই এইচ। এখানে আবার কাটাকাটি গিয়ে ওই ডেল ভি ডিভাইড বাই ডেল ভি ডেল্টা ভি ডিভাইড বাই ভিটাই হচ্ছে গিয়ে ডেল্টা এস ডিভাইড বাই এইচ। এটা মানে হচ্ছে গিয়ে ডেল্টা ই ডিভাইড বাই 1 প্লাস সি। এটা কি জিনিস, ডেল্টা ই ডিভাইড বাই 1 প্লাস সি, এটা হচ্ছে আমরা ভয়েড রেশিও পোরোসিটি যেটা বলছিলাম n1 ডিভাইড বাই 1 প্লাস সি এর ফর্মুলা পড়ছিলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে হচ্ছে গিয়ে এটার সাথে রিলেট করা হয়েছে, মানে বইতে আছে ফর্মুলাটা। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই,
যে এটা কিভাবে হলো, জাস্ট শুধু এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই রিলেশনটা কাজে লাগে, মানে আমাদের এমভি এর একটা ইকুয়েশন বের করতে হবে পরবর্তীতে। তো এখানে যে ডেল্টা ভি ডিভাইডেড ভি আছে উপরে এমভি এর ইকুয়েশন 1 নম্বরে, এটাকে রিপ্লেস করতে হবে এই যে ডেল্টা ই ডিভাইডেড 1 প্লাস ই দ্বারা। অর্থাৎ ডেল্টা ভি ডিভাইডেড ভি এর জায়গায় ডেল্টা ই ডিভাইডেড 1 প্লাস ই লিখতে হবে। তো কি দাঁড়ায়, ডেল্টা ই ডিভাইডেড 1 প্লাস ই লিখলে নিতে হবে ডেল্টা সিগমা। ঠিক আছে, মানে এমভি, এটা এমভি এর ইকুয়েশন রিপ্লেস করলাম। এখন এটাকে যদি রেসিপ্রোকাল করা হয়, রেসিপ্রোকাল মানে হচ্ছে উপরেরটা নিচে, নিচে গেলে তো ডেল্টা ই ডিভাইডেড ডেল্টা সিগমা থাকবে, আর এখানে হবে 1 প্লাস, নিচে আসবে 1 প্লাস ই, অর্থাৎ এমভি ইকুয়াল পাল্টে যাবে। আর এই ডেল্টা সিগমা ডিভাইডেড, এখানে উপরে ডেল্টা, নিচে হবে ডেল্টা সিগমা, উপরে হবে ডেল্টা, সরি এটা ভুল হয়ে গেছে, রেসিপ্রোকাল করলে পরে উপরে আসবে ডেল্টা ভি, নিচে আসবে ডেল্টা সিগমা। ঠিক আছে, ডেল্টা ই, আর এখানে হবে 1 প্লাস ই। তো এইটা মানে হচ্ছে গিয়ে, এটা মানে হচ্ছে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি পরের পেজে দেখাচ্ছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে সিগমা বি। এই যে ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা ই মানে হচ্ছে সিগমা বি, এটাকে রিপ্লেস করা হয় সিগমা বি দ্বারা, সিগমা বি। ঠিক আছে, সিগমা ভিটা কি জিনিস, সিগমা ভিটা হচ্ছে গিয়ে এখানে যে আমরা আগের পেজে যে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি দেখাছিলাম না, হ্যাঁ, ওই যে একটু শুরুর দিকে দেখাছিলাম কি, ওই ই2 বাই ই1 ডেল্টা, এই যে শুরুর দিকে দেখাছিলাম কি, এই যে এখানে দেখাছিলাম না? এই যে এই যে এই যে এখানে দেখাছিলাম সিগমা ইজ ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড ডেল্টা সিগমা। ওই ডেল্টা ই ডিভাইডেড ডেল্টা সিগমাকে সিগমা ভি দ্বারা রিপ্লেস করবে ওই এই ফর্মুলাতে এসে। ঠিক আছে, এখানে কোন জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায়। তো এখান থেকে এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো এই ফর্মুলা এমভি, এমভি ইজ ইকুয়াল টু ডেল্টা সিগমা, ডেল্টা সিগমা ভি ডিভাইডেড 1 প্লাস। এখন হচ্ছে গিয়ে আমরা ডিগ্রি অফ কনসলিডেশন সম্পর্কে দেখবো। ডিগ্রি অফ কনসলিডেশনটা কি জিনিস, ডিগ্রি অফ কনসলিডেশন হচ্ছে গিয়ে অর্থাৎ হাউ মাচ সয়েল ইজ কনসেন্ট্রেটেড, সেটা হচ্ছে ডিগ্রি অফ। 125 গাড়ি দিব বলে হইয়ে ভাই, তিনজনের বুঝে হইয়েন ভাই। আর কিন্তু ফলানি লাগাই দিন, ফলানি মানুষ লাগাই দিন ভেতরে। আর টিয়া দিলে এমনি গাড়ি ভাই, আর দিব কিনলে হইয়ে ভাই। আচ্ছা, ডিগ্রি অফ কনসলিডেশন মানে হচ্ছে গিয়ে মনে করেন কতটুকু কনসলিডেশন হচ্ছে সেটা একটা পার্সেন্টেজে রিপ্লাই করা, রিলেট করা। মনে করেন টি নট ইকুয়াল টু 0, অর্থাৎ ইনিশিয়ালি আমাদের ডিগ্রি অফ, যখন আমরা হচ্ছে কোনো প্রকার লোড অ্যাপ্লাই করি না তখন হচ্ছে কি কনসলিডেশনের ভ্যালু 0 থাকে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0 এখানে। তো এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে পোর ওয়াটার প্রেসারটা তখন অক্ষত অবস্থায় থাকে, অর্থাৎ ওই ভয়েডের প্রেসার যে ওয়াটার যেটা থাকে সেটা যে প্রেসারটা দিচ্ছে সেটা যা আছে তাই থাকে লোড অ্যাপ্লাই করার আগে, ইনিশিয়ালি কনসলিডেশন শুরুর আগে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0 তখন। তো ইউ মিউটাকে পোর ওয়াটার প্রেসার, মিউ আই ইনিশিয়ালি যা আছে তাই, মিউ আই মানে হচ্ছে ইনিশিয়ালি যা আছে। তো টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ মনে করেন আমরা ইনফিনিটি টাইম পরে বা অনেক দিন পর যে 100% কনসলিডেশন যখন হয়ে যাবে তখন হচ্ছে পোর ওয়াটার প্রেসারটা 0 হয়ে যাবে। তখন যখন পোর ওয়াটার প্রেসার 0 হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে ডিগ্রি অফ কনসলিডেশন 100% কমপ্লিট হয়েছে। তো ডিগ্রি অফ কনসলিডেশন 3টা টার্মের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ইন টার্মস অফ সেটেলমেন্টের, অর্থাৎ কতটুকু সেটেলমেন্ট হয়েছে সেটা দিয়ে আমরা ডিগ্রি অফ কনসলিডেশন বুঝতে পারি। পোর ওয়াটার প্রেসার দিয়েও, এই যে এখানে পোর ওয়াটার প্রেসার 0 হয়ে গেছে তার মানে কনসলিডেশন 100%। আবার ইন টার্মস অফ ভয়েড রেশিও রেসপেক্টেও বুঝতে পারি। এই যে এখানে আগে ইয়াতে দেখছিলাম আমরা যে ভয়েড রেশিও রেসপেক্টেও কি কনসলিডেশনটা ডিপেন্ড করে, কনসলিডেশনটা ডিপেন্ড করে ভয়েড রেশিওর উপরেও। আর এরপর এখন যেটা ফর্মুলা দেখাবো ইন টার্মস অফ সেটেলমেন্ট, অর্থাৎ সেটেলমেন্টের রেসপেক্টে কিভাবে কনসলিডেশনটাকে রিপ্লেস করা যায়। এখন আমি যে 3 ফেজ ডায়াগ্রাম যেটা দেখাচ্ছিলাম সেটাতে ইনিশিয়াল হাইট ছিল h1। ঠিক আছে, এখন এখান থেকে প্রেসার পরিবর্তন হলে এটার হাইট যদি ডেল্টা এস পরিমাণ কমে যায় তাহলে এটার h2 মনে করেন এটা ফাইনাল হাইট। তো এই ডেল্টা এস মানে হচ্ছে h2 মাইনাস h1 বা h1 মাইনাস h2। তো ডেল্টা এসটা কি, ডেল্টা এসটা হচ্ছে কি হাইটের পরিবর্তন। তো হাইটের পরিবর্তন মানে হচ্ছে সেটেলমেন্ট হয়ে যাবে, সেটেলমেন্টটা এইচ ডেল্টা এস পরিমাণ হয়েছে। এইটাকে যে ফর্মুলা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এইচ ইন্টু সিসি ডিভাইড বাই 1 প্লাস ই লগ অফ সিগমা 1
প্লাস সিগমা ডেল্টা সিগমা ডিভাইডেড সিগমা 1। এটা এই ফর্মুলাটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটাতে ম্যাথ করতে হবে আমাদের। এখানে সিসি কম্প্রেশন ইন্ডেক্স এগুলো আমি এখনো পর্যন্ত দেখে না, মানে কম্প্রেশন ইন্ডেক্স দেখেছে, কম্প্রেশন ইন্ডেক্স আর ভয়েড রেশিও আর এই যে ডেল্টা সিগমা 1 কি ডেল্টা সিগমা কি এগুলো সব বলছি আমি এদেরকে। একটা আমরা শুরুতে সিসি এর একটা রিলেশন দেখছিলাম, ওই যে যখন এই কার্ভ থেকে যখন আমরা ভ্যালু বের করে যখন আমরা হচ্ছে গিয়ে কম্প্রেশন বের করছিলাম, কম্প্রেশন ইন্ডেক্সটা সিসি বের করছিলাম, তখন সিসি এর একটা রিলেশন পাইছিলাম এরকম, ডেল্টা মাইনাস ডেল্টা ই ডিভাইডেড লগ অফ সিগমা 1 প্লাস ডেল্টা সিগমা ডিভাইডেড সিগমা 1। ঠিক আছে, তার মানে এই যে এটাকে আমরা ডেল্টা ই দ্বারা রিপ্লেস করবো এই পুরোটাকে। কোনটাকে? এই সিসি আর হচ্ছে গিয়ে এটা পুরোটাকে ডেল্টা ই দ্বারা রিপ্লেস করবো। তো ডেল্টা ই দ্বারা রিপ্লেস করলে কি থাকে, এখানে ডেল্টা ই দ্বারা রিপ্লেস করলে থাকে এই ফর্মুলাটাকে এইচ থাকবে, আর হচ্ছে গিয়ে পুরোটাই তো আবার ডেল্টা ই দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তার মানে এটা কিছু থাকবে না। তো ডেল্টা ই থাকলো, আর হচ্ছে নিচে 1 প্লাস ই থাকবে, এই যে নিচে 1 প্লাস ই। তো এইটাকে আমরা আবার উপরে নিচে ডেল্টা সিগমা দ্বারা মাল্টিপ্লাই করবো। ডেল্টা সিগমা দ্বারা মাল্টিপ্লাই করলে পরে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তখন হচ্ছে গিয়ে মনে করেন এই ফর্মুলাটা দাঁড়াবে আর কি, এই ফর্মুলাটা দাঁড়াবে। আর ফাইনালি হচ্ছে গিয়ে যখন হচ্ছে এই যে এখান থেকে যেটা পাইছিলাম এমভি এর যে রিলেশন পাইছিলাম, এই যে এমভি ইজ ইকুয়াল ডেল্টা সিগমা বি। স্যার 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 একটা প্রশ্ন। হ্যালো স্যার, এই লগ সিগমা এটা আরেকবার একটু বুঝাই দেন, এটা কিভাবে এখান থেকে হলো লগ সিগমা 1 ডেল্টা সিগমা ডিভাইডেড বাই সিগমা 1, এটা একটু আরেকবার বুঝাই দিবেন। এটা একদম ইজি। আমরা কম্প্রেশন ইন্ডেক্সের যে ফর্মুলাটা দেখছিলাম, এই যে এখানে এই যে এই জায়গায় এই যে মনে করেন সিসি ইজ ইকুয়াল টু কি পাইছিলাম, এই যে মাইনাস ডেল্টা সিগমা ডিভাইডেড লগ অফ সিগমা 1 প্লাস ডেল্টা সিগমা ডিভাইডেড সিগমা 1। এই ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করব আমরা, অর্থাৎ এখানে যে সিসি দেয়া আছে, সিসি ইজ ইকুয়াল টু মনে করেন উপরে আছে ডেল্টা ই ডেল্টা সিগমা, আর নিচে আছে লগ এর এগুলা। ঠিক আছে, লগের এগুলা মনে করেন এখানে আরো হাবি যাবে লগ সিগমা 1 টার্ন এগুলো আছে। তো এইটাকে যদি আমরা যদি মনে করি এখান থেকে আমরা সিগমা 1 ডেল্টা সিগমা বের করবো এই সমীকরণ থেকে, মানে এই সমীকরণ থেকে ডেল্টা সিগমা বের করবো। ঠিক আছে, তো ডেল্টা সিগমা বের করলে কি দাঁড়াবে, এই যদি এখান থেকে ডেল্টা সিগমা বের করতে যাই, ডেল্টা সিগমা মানে হচ্ছে গিয়ে তাহলে এই দুটো গুণ হয়ে যাবে আর কি, সিসি ইনটু লগ এর এগুলো গুণ হয়ে যাবে, মানে এই সিসি আর হচ্ছে লগ গুণ হয়ে যাবে, তখন এটাকে ডেল্টা সিগমা দ্বারা রিপ্লেস করা যাবে। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে এই যে একই ইকুয়েশন ওখান থেকে পাইছি, এই যে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গাটা পুরোটা এই সিসি ইনটু এটা করে এটাকে পুরোটা রিপ্লেস করা হয়েছে ডেল্টা সিই দ্বারা, অর্থাৎ মাইনাস ডেল্টা মনে করেন মাইনাস ডেল্টা ই দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো এটা পুরোটা ডেল্টা মাইনাস ডেল্টা ই দ্বারা রিপ্লেস করলে এখানে থাকবে শুধু, এখানে কিছুই থাকবে না, এগুলা এই লাইনে এসে যা ছিল এইচ থাকবে ইনটু